ভূমিকম্প গত কয়েক সপ্তাহ ধরে এই শব্দটাই যেন আমাদের প্রত্যেকের হার্ট কাঁপিয়ে দিচ্ছে, কারণ 5.7 মাত্রার এক ভূমিকম্পে ঢাকায় কি হয়েছিল তা তো তোমরা জানোই। তারপর থেকেই দেশে চলছে ভূমিকম্পের আতঙ্ক। কিন্তু একবার ভাবো তো, ঠিক কি হবে যদি এই ভূমিকম্প 7 কিংবা 8 মাত্রার হয়? আর আদৌ এই ভূমিকম্পকে ধ্বংস করার কোনো প্রক্রিয়া বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারবে? আজকের মুভি অ্যাশ ফলের এক্সপ্লেনেশনে তোমাদের এই ভূমিকম্পের এমন সব লোমহর্ষক কাহিনী জানাতে পারবো যা জানলে রীতিমতো বিস্মিত হয়ে পড়বে। তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা সাউথ কোরিয়ার কিছু সোলজারকে দেখতে পাই। তারা সকলে মিলে একটা বোমকে ডিফিউজ করছিল। আসলে 1953 সালে ঘটে যাওয়া কোরিয়ান ওয়ার ছিল দুই কোরিয়ার জন্য ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা। দুই দেশই প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই যুদ্ধে অনেক বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে। কোরিয়ান ওয়ার শেষ হয়ে গেলেও অনেক অস্ত্রই তখনও যুদ্ধক্ষেত্রে পড়ে থাকে। এমনকি 60 বছর পরে এসেও মাটি খুঁড়ে হরহামেশায় বোম পাওয়া যেত। ঠিক এমনই একটা বোমকে সাউথ কোরিয়ান সোলজাররা ডিফিউজ করে। এই টিমে ছিল স্পেশাল ফোর্সের ক্যাপ্টেন ইনচাং এবং তার সঙ্গীরা। তারা সফলভাবে বোমটাকে ডিফিউজ করতে সক্ষম হয়। এদিকে ইনচাং এর অন্তঃসত্ত্বা স্ত্রী এই সময়টায় তার মেডিকেল চেক আপ করাচ্ছিল। ইনচাং তার মিলিটারি লাইফে ব্যস্ত থাকার কারণে স্ত্রীকে তেমন সময় দিতে পারে না। আজও এই গুরুত্বপূর্ণ সময়ে সেই স্ত্রীর পাশে থাকতে পারেনি। এর জন্য তার স্ত্রী জি ইউং তার উপর কিছুটা অভিমান করেছিল। কাজ শেষে ইয়াংচাং যখন বাসায় ফিরছিল তখন সে জি ইউংকে ফোন করে। সে জানতে চায় যে তাদের অনাগত সন্তান ছেলে না মেয়ে হবে, কিন্তু সে তাকে বলে, তুমি তো সবসময় তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, তাই তোমাকে আমি কিছুই বলবো না। কিন্তু ইনচাং তাকে সরি বলার পর সে জানায় বাসায় এসে এই ব্যাপারে তাকে বিস্তারিত বলবে। তাই ইনচাংও আর ওয়েট করতে না পেরে দ্রুত তার বাসার দিকে রওনা দেয়। কিন্তু সে যখন ড্রাইভ করছিল তখন শহরে আঘাত হানে 7.8 মাত্রার একটা আর্থকুইক। এই ভূমিকম্পে পুরো শহর প্রথমে একবার কেঁপে ওঠে। এরপর চোখের পলকেই উঁচু উঁচু সব বিল্ডিং একে একে তাসের ঘরের মতো ভেঙে যেতে শুরু করে। এমনকি রাস্তার মাঝেও বিশাল ফাটল সৃষ্টি হয়। ভূমিকম্পর হাত থেকে বাঁচতে ইনচাং প্রচন্ড গতিতে গাড়ি চালাতে থাকে। তার আশেপাশে তখন শত শত মানুষ পাগলের মতো ছোটাছুটি করছে। এদিকে চারিপাশে সব বিল্ডিং গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে তাদের উপরেই পড়তে থাকে। এই অবস্থায় গাড়ি চালিয়ে ইনচাং কিছু দূর অতিক্রম করতে সক্ষম হয়। তবে হঠাৎ তার গাড়ি অন্য একটা গাড়ির সাথে প্রচন্ড ধাক্কা খেয়ে যায়। তবুও আরো কিছু দূর গেলেও সে সামনে এগিয়ে যাওয়ার জন্য আর কোনো পথ পায় না। তাই ভূমিকম্প থেকে বাঁচতে সে তার গাড়ি থেকেই নেমে পড়ে। নিজে চাইতেও তার মনে জি ইউং এর জন্য অনেক বেশি দুশ্চিন্তা ছিল, কারণ ভূমিকম্পে তাদের অ্যাপার্টমেন্ট ধসে পড়েছে কিনা তারও কোনো ইয়াত্তা নেই। এদিকে নিউজ আসতে থাকে যে চায়না আর সাউথ কোরিয়ার বর্ডারে থাকা বাইকজু আগ্নেয়গিরি থেকে এক ভীষণ অগ্নি উৎপাত শুরু হয়েছে। আসলে ঠিক এই কারণেই এত বেশি মাত্রার একটা ভূমিকম্পের সৃষ্টি হয়। মারাত্মক এই ভূমিকম্পে দুই কোরিয়ার রাজধানী সিউল এবং পিয়াংয়াং সহ চায়নার এক শহরেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তবে তাদের জন্য দুর্ভাগ্য তখনও থেমে যায়নি, কারণ এই ভূমিকম্পটা ছিল একটা ফোর্স শক, এবং এরপর যদি আফটার শক হয় তাহলে সেটা হবে এর চেয়েও বেশি মাত্রার। এছাড়াও আগ্নেয়গিরির অগ্নি উৎপাত এই ক্ষয়ক্ষতির মাত্রাকে কয়েকগুণ বাড়িয়ে দেবে। এই অবস্থায় আমেরিকা তাদের সকল নাগরিককে সাউথ কোরিয়া থেকে চলে আসতে বলে। এবার আমরা এক জিওলজিস্ট প্রফেসরকে দেখতে পাই যার নাম প্রফেসর ক্যাং। ক্যাং আজ থেকে 3 বছর আগে বাইকডু পর্বত নিয়ে একটা রিসার্চ করেছিল। সেই সময় সে সবাইকে ভবিষ্যতের বিপদ সম্পর্কে সাবধান করে দেয়, কিন্তু কেউই তখন তার কথায় গুরুত্ব দেয়নি। তবে আজ ভূমিকম্পে অর্ধেক শহর মাটিতে মিশে যাওয়ার পর প্রেসিডেন্ট সেক্রেটারি তার সাথে দেখা করতে আসে, কিন্তু ক্যাং তাকে বলে দেয় যে সে আর এই ব্যাপারে সাহায্য করতে পারবে না, এবং যেহেতু সে একজন আমেরিকান সিটিজেন তাই সে এই দেশ ছেড়ে বেরিয়ে পড়তে প্রস্তুত। কিন্তু সেক্রেটারি জিওন তাকে অনেক রিকোয়েস্ট করে তার কাছ থেকে মাত্র 3 ঘন্টার সময় চায়, কারণ সামনে কতটা বড় মেন শক অপেক্ষা করছে তা কেউই জানে না। এছাড়াও অগ্নি উৎপাত যদি না থামে তাহলে শহরের বাকি অর্ধেকও ধ্বংসস্তূপে পরিণত হবে। তখন প্রফেসর ক্যাং তার কথায় রাজি হলে তাকে একটা মিটিংয়ে নিয়ে যাওয়া হয়। এই মিটিংয়ে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট থেকে শুরু করে সব উঁচু পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিল। মিটিংয়ের শুরুতে একজন অফিসার সবাইকে ভূমিকম্পের ব্যাপারে ব্রিফ করে। অফিসার জানায় যেই পর্বত থেকে অগ্নি উৎপাত হয়েছিল তার মোট 4টা চেম্বার রয়েছে। এই সবগুলো চেম্বার থেকেই একে একে লাভা বেরিয়ে আসবে। প্রথমবারে তারা 7.8 মাত্রার একটা ভূমিকম্প মোকাবেলা করেছে। এখন পরের 2 অগ্নি উৎপাতে হয়তো তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু শেষ পর্যায়ের অগ্নি উৎপাত হবে সবচেয়ে ভয়ঙ্কর। এর ফলে
তাহলে 8 মাত্রার একটা ভূমিকম্প হবে যা অর্ধেক সাউথ কোরিয়াকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। এই সব কিছু জানার পর জিওন প্রফেসর কাংকে তার রিসার্চের ব্যাপারে আলাপ করতে বলে। তখন কাং জানায় তার 3 বছরের রিসার্চ থেকে সে আগ্নেয়গিরির মুখ বন্ধ করার একটা উপায় বের করেছে, কিন্তু এর জন্য তাদেরকে আগ্নেয়গিরির খুব কাছের মাইনগুলোতে 600 কিলোটনের একটা বিস্ফোরণ ঘটাতে হবে। এই বিস্ফোরণ মাটি ধসিয়ে দিয়ে হাই প্রেশার চেম্বারগুলোকে বন্ধ করতে সক্ষম। কিন্তু এত বড় মাত্রার বিস্ফোরণ তৈরি করা যাবে একমাত্র পরমাণু অস্ত্র দিয়েই। তার মানে তাদেরকে চাইনিজ বর্ডারের খুব কাছাকাছি একটা নিউক্লিয়ার বোমা ফাটাতে হবে। এখন এই ভয়ঙ্কর প্রস্তাব শুনেই সবাই একবারে হা হয়ে যায়। তৎক্ষণাৎ তার মুখের উপরে তারা এই প্রস্তাব নাকচ করে দেয়। কিন্তু মিটিং শেষ হতেই স্বয়ং প্রেসিডেন্ট কাংকে ডেকে পাঠায়। প্রেসিডেন্ট তাকে বলে যে সে দেশের সাথে এই রিস্ক নিতে রাজি। তখন কাং জানায় যে সে নিজেও জানে না তার প্ল্যান আদৌ কাজ করবে কিনা, কারণ কম্পিউটার সিমুলেশনে এই প্ল্যান মাত্র 48% সফলতা দেখিয়েছে। তবে প্রেসিডেন্ট তাতেই কনভিন্স হয়ে এই প্ল্যান বাস্তবায়ন করার জন্য তাকে কাজ শুরু করতে বলে। এখন সাউথ কোরিয়ার কাছে কিন্তু কোনো পারমাণবিক বোমা নেই, তাহলে তারা এই বোমা কোথা থেকে জোগাড় করবে? এর জন্য তারা যেই প্ল্যানটা সাজায় তা ছিল এক প্রকার পাগলামো। প্রেসিডেন্টের অনুমোদনেই সরাসরি পাশের দেশ উত্তর কোরিয়ার পারমাণবিক মিসাইল থেকে ইউরেনিয়াম চুরি করার প্ল্যান করা হয়, কারণ উত্তর কোরিয়ার হাতে এই ধরনের 6টি শক্তিশালী মিসাইল রয়েছে। কিছুদিন আগে উত্তর কোরিয়া আমেরিকার সাথে একটা শান্তি চুক্তি করেছিল, আর এই চুক্তি মোতাবেক তারা সেই মিসাইলগুলোকে আমেরিকার হাতে তুলে দিতে যাচ্ছে। আর তার মধ্যেই একটা মিসাইল থেকে তারা ইউরেনিয়াম চুরি করার প্ল্যান করেছে। তবে যদি তারা ধরা পড়ে যায় তাহলে কিন্তু বন্ধু আর শত্রু দুই পক্ষ থেকেই বাস রেডি। তাই গোপনে ইউরেনিয়াম চুরি করার জন্য স্পেশাল ফোর্সকে রেডি করা হয়। আর এই ফোর্সের ক্যাপ্টেনই ছিল ইনচাং। আর্মি অফিসাররা তাকে কথা দেয় যে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে তারা আমেরিকান নাগরিকদের সাথে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দেবে। তাই ইনচাংও জি ইউং এর কথা ভেবেই রাজি হয়ে যায়। এরপর সে বাড়ি ফিরে জি ইউংকে জানায় যে সে একটা মিশনে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে সেটা তাকে খুলে বলে না, কারণ এই রিস্কি মিশন থেকে সে আর ফিরে নাও আসতে পারে। তো স্ত্রীকে বিদায় জানিয়ে ইনচাং তার দেশের প্রতি ডিউটি পালনের জন্য রেডি হয়। মিশনে যাওয়ার আগে একজন কর্নেল তাদেরকে দরকারি সব তথ্য জানিয়ে দেয়। কর্নেল জানায় যে উত্তর কোরিয়া প্রবেশ করার পর একজন স্পাই তাদেরকে সাহায্য করবে। রি নামের এই স্পাই নর্থ কোরিয়ার চাইনিজ এম্বাসিতে কাজ করে। সে তাদেরকে ইউরেনিয়াম চুরি করতে সাহায্য করবে। এরপর মিসাইল থেকে ডেটোনেট চুরি করে একটা পারমাণবিক বোমা তৈরি করা হবে। বাইকজু পাহাড়ের খুব কাছেই নর্থ কোরিয়ার কিছু কপার মাইন রয়েছে। এই মাইনগুলোর একটাতেই পারমাণবিক বোমা সেট করে সেটা ট্রিগার করা হবে, আর তাতে মাটি ধসে গিয়ে আগ্নেয়গিরির লাস্ট চেম্বারটাও বন্ধ হয়ে যাবে। ঠিক এভাবে সমস্ত কিছু ঠিকঠাক হওয়ার পর স্পেশাল ফোর্স প্লেনে করে নর্থ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু প্লেন কিছু দূর ওড়ার পরেই হঠাৎ মাঝ আকাশে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। আসলে এই প্লেনের ধারণ ক্ষমতার চাইতেও বেশি মানুষ চড়ে বসেছিল, তাই ক্র্যাশ থেকে বাঁচতে সবাই দ্রুত প্লেন থেকে ঝাঁপ দেয়। এবার প্যারাশুট ল্যান্ডিং করার পর সেই কর্নেল ইনচাংকে প্লেনের ভিতরে থাকা একটা কালো ব্যাগ নিয়ে আসতে বলে, কারণ এই ব্যাগে থাকা ম্যাপটিকে ফলো করে তাদেরকে ইউরেনিয়াম চুরি করতে হবে। ইনচাং তখন তার জীবনের ঝুঁকি নিয়ে সেই ব্যাগ আনতে চলে যায়। এখন ঝাঁপ দিতে না পেরে কিছু লোক প্লেন ক্র্যাশেই মারা গিয়েছিল। তাদের ডেড বডি থেকে ইনচাং সেই কালো ব্যাগটা উদ্ধার করে। তবে হঠাৎ প্লেনের ফুয়েল লিক হয়ে যাওয়ার কারণে তীব্র এক বিস্ফোরণ হয়। ইনচাং এবং তার সঙ্গীরা লাফিয়ে সেই বিস্ফোরণ থেকে কোনো মতে বেঁচে ফেরে। এরপর ইনচাং ব্যাগ থেকে ম্যাপ বের করে তার ওয়ালেটে রাখে। তারপর তারা রওনা হয় পিয়াংয়াং শহরের একটা জেলখানার দিকে, কারণ রি নামের সেই স্পাই এই জেলখানাতেই বন্দী রয়েছে। এখন সেখানে পৌঁছানোর পর স্পেশাল ফোর্সের টিম তাকে জেল থেকে মুক্ত করে ফেলে। কিন্তু মুক্ত হওয়ার পরে রি উল্টো পাল্টা আচরণ শুরু করে দেয়। নিউক্লিয়ার মিসাইল থেকে ইউরেনিয়াম চুরি করার কথা শুনেই সে পাগলের মতো হাসতে থাকে। এরপর সে গোসল করে ফ্রেশ হতে চাইলে স্পেশাল ফোর্স তাকে তা করতে দেয়। চুল দাড়ি কেটে ফ্রেশ হওয়ার পর তার চেহারা সম্পূর্ণ নতুন লুক চলে আসে। সে হঠাৎ তার মাথার পিছনে একটা জিপিএস ট্র্যাকার বের করে নেয়। এরপর তার হাতে ইনচাং এর ওয়ালেট দেখা যায়, মানে ইতিমধ্যেই সে কায়দা করে ওয়ালেটটা চুরিও করে নিয়েছে। এবার ওয়ালেট থেকে সেই ম্যাপটা বের করে নিয়ে সে প্রথমে ভালো করে দেখে, এরপর সেটাকে কুচি কুচি করে কেটে ফেলে লিটারেলি গিলে ফেলে। মানে বুঝতেই পারছো এই লোকের মাথায় কিছুটা সিট আছে। তো স্পেশাল ফোর্সের টিম এবার তাকে নিয়ে ইউরেনিয়াম চুরি করার উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে ইনচাং হঠাৎ বুঝতে পারে যে তার ওয়ালেটটা কোথাও হারিয়ে গেছে। তার মানে তারা পড়তে চলেছে এক মহাবিপদে।
কেন ওই মানিব্যাগে ছিল তাদের মিশনের ম্যাপ। কিন্তু তখনই রিং তাকে চমকে দিয়ে সেই ওয়ালেটটা বের করে দেয়। ইনচাং দেখে যে ম্যাপটা তার ওয়ালেটের মধ্যে নেই। তখন রিং জানায় এই ম্যাপ সে ইতিমধ্যে খেয়ে নিয়েছে, তার মানে তার পুরো ম্যাপ এখন মাথার ব্রেনের মধ্যে গাঁথা আছে। এখন তার কথা শুনে তো স্পেশাল টিমের কয়েকজন তৎক্ষণাৎ তাকে ধোলাই দিতে চায়, কিন্তু সে জানায় যে এই ম্যাপ এখন তার পুরো মুখস্থ, তাই একমাত্র সেই তাদেরকে মিসাইলের কাছে পৌঁছে দিতে পারবে। অগত্যা সবাই চুপচাপ হয়ে গেলে সে হঠাৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে চায়। তখন ইনচাং তাইসিক নামের একজনকে তার সাথে পাহারায় রেখে নিজেরা গাড়িতে বসে অপেক্ষা করতে থাকে। এদিকে কাজ সারার সময় রিং তার কাছ থেকে একটা লাইটার চায়। এখন লাইটার দিয়ে সিগারেট ধরানোর পর হঠাৎ সে লাইটারটাকে দূরে ফেলে দেয়। তখন তাইসিক সেটাকে কুড়িয়ে আনতে গেলে রিং এসে তার মুখে প্রচন্ড এক ঘুষি বসায়। ইতিমধ্যে সে কায়দা করে তার হ্যান্ডকাফও খুলে নিয়েছে। এবার তাইসিককে মেরে সেখান থেকে সে পালিয়ে যায়। এদিকে অনেকক্ষণ পার হয়ে গেলেও তারা দুজন ফিরে আসছে না দেখে ইনচাং তার সঙ্গীদের নিয়ে তাকে দেখতে আসে। তখন তারা তাইসিককে পড়ে থাকতে দেখে বুঝে যায় যে রিং তাকে মেরে পালিয়ে গেছে। অতঃপর তারা সবাই মিলে তাকে খোঁজার জন্য সার্চ করতে থাকে। এদিকে রিং ততক্ষণে কিন্তু তার অ্যাপার্টমেন্টে পৌঁছে গিয়েছিল। গাড়িতে থাকার সময় সে সবাইকে বলেছিল যে তার অ্যাপার্টমেন্ট থেকে নর্থ কোরিয়ার লিডারের মূর্তি দেখা যায়। ফলে সার্চ করার সময় ইনচাং এই মূর্তি দেখে ভাবে যে রিং এর অ্যাপার্টমেন্ট হয়তো এর আশেপাশে কোথাও আছে। তাই আশেপাশে কয়েকটা বিল্ডিং এ খোঁজার পর অবশেষে তারা তাকে খুঁজেও পেয়ে যায়। রিং তখন তার স্ত্রীর সাথে ঝগড়া করছিল, এমনকি সে তার দিকে পিস্তল পর্যন্ত তাক করে রাখে, কিন্তু স্পেশাল ফোর্সকে আসতে দেখে সে পিস্তল ফেলে দিতে বাধ্য হয়। এবার আর কোনো গন্ডগোল না করে সে তাদেরকে নর্থ কোরিয়ার নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে নিয়ে যায়। ঠিক এই জায়গাতে লুকানো রয়েছে 6টি বিশাল পারমাণবিক মিসাইল, কিন্তু এখানে কেবল একটা ফ্যাক্টরি ছাড়া আর কিছুই নেই। পারমাণবিক মিসাইলগুলো আসলে ফ্যাক্টরির অনেক নিচের একটা আন্ডারগ্রাউন্ড বাংকারে রাখা আছে, ফলে সেখানে পৌঁছানোর জন্য তাদেরকে কড়া সিকিউরিটি পার করতে হবে। তবে তাদের ভাগ্য সেদিন কিছুটা ভালো ছিল, কারণ ভূমিকম্পের কারণে সিকিউরিটি গার্ডদের অর্ধেকই সেখান থেকে চলে যায়, যার ফলে ইনচাং বাকি অর্ধেককে তার স্নাইপার দিয়ে মেরে ভিতরে ঢোকার প্ল্যান করে। কিন্তু রিং জানায় এতে করে নর্থ কোরিয়ানরা তাদের উপস্থিতি টের পেয়ে ব্যাকআপ ডেকে আনতে পারে। তাই যদি তারা কোনোভাবে ফ্যাক্টরির জেনারেটরকে ডিসেবল করে দিতে পারে তাহলে তারা ইউরেনিয়াম চুরি করার যথেষ্ট সময় পাবে, কারণ জেনারেটরকে ডিসেবল করা গেলে ইমার্জেন্সি জেনারেটর চালু করতে কিছুটা সময় লাগবে। এখন এই প্ল্যান মোতাবেক তারা প্রত্যেকেই চুপচাপ ফ্যাক্টরির ভিতরে ঢুকে পড়ে। তবে ভিতরে ঢোকার পরে নর্থ কোরিয়ান গার্ডরা তাদেরকে দেখে নেয়। তখনই শুরু হয় দুই পক্ষের ভিতরে এক তীব্র গোলাগুলি। এই গোলাগুলির মধ্যে সাউথ কোরিয়ানরা বেশ কিছু গার্ডকে খতম করে দেয়। অন্যদিকে রিং তখন এক সোলজারের সাথে কোনায় ঘাপটি মেরে বসেছিল। এরপর হঠাৎ সে তার কাছ থেকে পিস্তল চেয়ে নিয়ে তাকে গুলি করে বসে। এদিকে সেখানে এসে হাজির হয় 3 নর্থ কোরিয়ান গার্ড। তখন রিং তাদেরকে বলে, দেখো আমি সাউথ কোরিয়া থেকে আসা চোরদের ক্যাপ্টেনকে মেরে ফেলেছি। তখন লোকগুলো তার কথায় ডেড বডি চেক করতে গেলে সেই সোলজার হঠাৎ উঠে বসে, আর এই সুযোগে রিং তাদের 3 জনকে গুলি করে উপরে পাঠিয়ে দেয়। মানে সে আসলে লোকটাকে প্ল্যান করেই গুলি করেছিল, আর লোকটির পরনে বুলেট প্রুফ ভেস্ট থাকায় তেমন কিছুই হয়নি। অন্যদিকে ইনচাং এবং তার সঙ্গীরা কোনোভাবে জেনারেটর বন্ধ করতে সক্ষম হয়। এরপর তারা নাইট ভিশন চশমা পরে গুলি চালিয়ে আরো কিছু গার্ডকে খতম করে দেয়। এভাবেই সবাইকে খতম করে দেওয়ার পর তারা রির সাহায্যে আন্ডারগ্রাউন্ড টানেলে ঢুকে পড়ে। এই টানেলে ঢোকার জন্য যে লিফটটা ছিল তার পাসওয়ার্ড রির জানা ছিল। লিফটে করে নিচে নামার পর আর একটা দরজা খুলতেই তারা সেই মিসাইলগুলোকে দেখতে পায়। এবার তারা একটা মিসাইলকে খুলে তার ভিতর থেকে ইউরেনিয়াম বের করার কাজে লেগে পড়ে। তবে তার আগে তারা রিকে একটা জায়গায় বেঁধে রাখে যাতে সে আর কোনো গন্ডগোল করতে না পারে। এরপর তারা খুব সাবধানে ধীরে ধীরে ইউরেনিয়ামগুলোকে বের করে নেয়। কিন্তু রি দেখতে পায় যে টানেলের দরজাটা হঠাৎ বন্ধ হয়ে আসছে, কারণ এরই মধ্যে বাইকডু পর্বতে দ্বিতীয়বারের মতন অগ্নি উৎপাত ঘটছিল, যার কারণে তীব্র এক ভূমিকম্পে 2 কোরিয়ার মানুষ ভীষণভাবে কেঁপে ওঠে। রি অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে দরজার মাঝে একটা ড্রাম রেখে বন্ধ হয়ে যাওয়া থেকে আটকায়। তারপর সে সবার অগোচরে টানেল থেকে বেরিয়ে পড়ে। এবার আমরা দেখতে পাই কেউ একজন তাকে ফোনে কন্ট্যাক্ট করছে। লোকটা তাকে বলে, যদি তুমি ইউরেনিয়ামগুলো আমাদের হাতে তুলে দাও তাহলে তোমার মেয়েকে আমরা ছেড়ে দেব,
আসলে এরা ছিল কিছু চাইনিজ গ্যাংস্টার যারা ইতিমধ্যে তার মেয়েকে কিডন্যাপ করে নিয়েছিল, আর ঠিক এই কারণেই সে শুরু থেকে এমন একটা অদ্ভুত আচরণ করছিল। তাকে মুক্তি দেওয়ার বিনিময়ে তার কাছ থেকে তারা চায় ইউরেনিয়াম, আর রির হাতেও তাদের কথা শোনা ছাড়া আর কোনো উপায়ও নেই। অন্যদিকে স্পেশাল ফোর্স ততক্ষণে সব ইউরেনিয়াম সহ দরকারি ডিভাইসগুলোকে সফলভাবে চুরি করতে সক্ষম হয়। এরপর ডিটোনেট ফিট করে তারা নিজেরাই একটা পারমাণবিক বোমা বানিয়ে ফেলে। কিন্তু লিফটে চড়ার পর তারা ভেবে পায় না যে টানেল থেকে তারা কিভাবে উপরে উঠবে। ঠিক তখনই রি বাটন চেপে লিফটটাকে উপরে নিয়ে আসে। এরপর সাউথ কোরিয়ানরা বোমা নিয়ে ফিরে যাওয়ার জন্য রেডি হয়। তখন ইনচাং রির কাছ থেকে ম্যাপের বাকি ডিটেলস জানতে চায়, কিন্তু হঠাৎ করে কারা যেন দূর থেকে তাদের উপরে গুলি করতে থাকে। স্পেশাল ফোর্সের তরফ থেকেও প্রতিরোধ করার চেষ্টা করলে গুলিতে তাদের অনেকেই মারা পড়ে। এই লোকগুলো আসলে ইউএস আর্মির সোলজার। তারা কিছুদিন আগে হওয়া চুক্তি মোতাবেক নর্থ কোরিয়া থেকে পারমাণবিক মিসাইলগুলো নিয়ে যাওয়ার জন্য এসেছিল। এখন ইউরেনিয়াম চুরি করতে দেখে তারা স্পেশাল ফোর্সের উপরে হামলা করে বসে। তাদের কাছে আছে অত্যাধুনিক হিট ডিটেকশন সিস্টেম, যার কারণে সহজেই তারা সাউথ কোরিয়ানদের খতম করতে শুরু করে। তখন ইনচাং গোলাগুলির মধ্যে দৌড় দিয়ে একটা ট্রাকের নিচে ঢুকে যায়। তারপর সেই ট্রাকের পেট্রোল ট্যাঙ্কটাকে সে ফুটো করে দেয়। অতঃপর কিছু দূর ট্রাক চালিয়ে সে মিন নামে তার এক সঙ্গীর সাহায্যে ট্রাকে আগুন লাগিয়ে দেয়। এতে করে সেখানে তীব্র আগুন জ্বলে ওঠায় আমেরিকানদের হিট ডিটেক্টর আর সফলভাবে কাজ করে না। এই সুযোগে রিং আর ইনচাং বোম নিয়ে পালাতে শুরু করে, কিন্তু গাড়িতে ওঠার পরে রিং ইনচানকে টেজার গান মেরে অজ্ঞান করে দেয়। মানে এই ইউরেনিয়ামগুলোকে সে চাইনিজদের হাতে তুলে দিতেই যাচ্ছে। এদিকে বাইকজু পর্বতে দ্বিতীয় অগ্নি উৎপাতের কারণে হওয়া তীব্র ভূমিকম্পের ফলে ধেয়ে আসে এক সুনামি। জি ইউং তখন পোর্টের দিকে রওনা দিচ্ছিল, কারণ ইউএস এর নাগরিকদের সাথে জাহাজে চড়ে তার নিরাপদ আশ্রয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যাত্রাপথেই তাকে সেই সুনামি মোকাবেলা করতে হয়। এর মধ্যে একটা গাড়ি এসে তার গাড়িকে ধাক্কা দিলে তার দরজাটাও আটকে যায়। শেষে অনেক কষ্টে গাড়ি থেকে নেমে সে অথই পানিতে সাঁতার কাটতে থাকে। অন্যদিকে প্রফেসর ক্যাং অনেকগুলো সিমুলেশন করার পরে অবশেষে একটা ক্লু পায়। সেক্রেটারিকে সে জানায় যে বাইকজু পর্বতে থাকা 7 নম্বর মাইনে বিস্ফোরণ ঘটাতে পারলেই তাদের সফল হওয়ার চান্স অনেক বেশি। কিন্তু এই প্ল্যান বাস্তবায়ন করার আগে ইউএসএ আর্মি এসে তাদের সব কিছু নিজেদের দখলে করে নেয়। তারা কোনোভাবেই চাইনিজ বর্ডারের কাছে এত বড় বিস্ফোরণ অ্যালাউ করতে চায় না। তখন প্রফেসর কাং হতাশ হয়ে ইউএসএ নাগরিকদের সাথে দেশ ছাড়ার জন্য রেডি হয়। জিওন তাকে অনেক বুঝিয়ে অন্য কোনো উপায় বের করতে বললেও সে তার কথায় কান দেয় না। অন্যদিকে রি ইনচাংকে অজ্ঞান করার কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। ততক্ষণে রি তাকে গাড়ির পিছনের দিকে হ্যান্ডকাফ দিয়ে বেঁধে রেখেছে। রি তাকে জানায় যে সে বোমার ইউরেনিয়ামগুলো চাইনিজদের হাতে তুলে দিতে যাচ্ছে। তার ভাগ্যে কি আছে সেটাও তারাই নির্ধারণ করবে। এভাবেই কিছুক্ষণ ড্রাইভ করার পর রি আবারও প্রকৃতির ডাকে সাড়া দিতে নামে। এখন এই সুযোগে ইনচাং একটা বুলেট শিল্ড দিয়ে তার হ্যান্ডকাফটাকে খুলে ফেলে, কিন্তু একদম ফাইনাল মুহূর্তে রি ব্যাপারটা টের পেয়ে যায়। তখন ইনচাং তার সামনে জিপিএস ট্র্যাকারটাকে গিলে নেয়। এখন এই ট্র্যাকারটা ব্যবহার করে তার টিম সহজেই তাকে খুঁজে নিতে পারবে। এই কথা শুনে রি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে তার উপরে হামলা করে বসে, কিন্তু ইনচান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজেই গাড়ির ড্রাইভিং সিটে বসে যায়। তারপর সে গাড়ি চালাতে শুরু করলে রি আবারও তার উপরে হামলা করে। এভাবে অনেকক্ষণ ধরে তাদের দুজনের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয়। এই ধস্তাধস্তিতে গাড়ি তার কন্ট্রোল হারিয়ে একটা বনের ভিতরে ঢুকে যায়। শেষে অনেক উঁচু থেকে তারা একটা গাছের উপরে গিয়ে পড়লে দুজনেই বেশ আহত হয়। এরপরেও ইনচাং রিকে স্টান গান দিয়ে অজ্ঞান করার চেষ্টা করে, কিন্তু তাতে সে নিজে শক খেলেও দুজনেই প্রায় অজ্ঞান হয়ে পড়ে থাকে। এদিকে প্রফেসর ক্যাং অন্যান্য ইউএসএ নাগরিকের সাথে একটা বাসে করে পোর্টের দিকে যাচ্ছিল। মাঝপথে ঠিক একই বাসে জিউং এসে হাজির হয়, অর্থাৎ সে কোনোভাবে ওই সুনামি থেকে বেঁচে ফিরেছিল। এখন বাসে ওঠার পর সে প্রফেসর কাং এর পাশের সারির সিটে বসে। এমন ভয়ানক ডিজাস্টার দেখে জি ইউং কাঁদতে শুরু করে। তার কান্না দেখে ক্যাং তার দিকে রুমা লাগিয়ে দেয়। তখন জিউং তাকে জিজ্ঞেস করে যে সে কি কোরিয়ান, কিন্তু ক্যাং নিজেকে আমেরিকান বলে পরিচয় দিয়ে বলে সে তো কোরিয়ান ভাষা জানেই না। অতঃপর তাদের সবাইকে সি পোর্টে নিয়ে যাওয়া হয়। ক্যাং তার ইউএসএ পাসপোর্ট দেখিয়ে জাহাজে ওঠার পারমিশন পায়, কিন্তু জিউং এর কাছে কোরিয়ান পাসপোর্ট থাকায় তাকে উঠতে দেওয়া হয় না। তখন ক্যাং তার শারীরিক অবস্থার কথা এক্সপ্লেইন করে ইউএসএ সোলজারদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কেউই তার কথায় কান দেয় না।
আর জি ইউংও এই বিশ্বাসে সেখানে থেকে যায় যে ইয়াংচাং তাকে নিতে অবশ্যই আসবে, কারণ সে তাকে কথা দিয়েছিল যে তারা একসাথে নিরাপদে শেল্টারে যাবে। কিন্তু ইনচাং তো এখনো নর্থ কোরিয়াতে ফেসে আছে। এদিকে রিয়াং ইনচাং অনেকক্ষণ যাবৎ অজ্ঞান হয়ে পড়ে থাকার পর দুজনেরই জ্ঞান ফিরে আসে। এবার জ্ঞান ফেরা মাত্রই রি তার হাত কড়া দিয়ে বেঁধে ফেলে। তখন ইনচাং কাঁদতে কাঁদতে তাকে জানায় যে তার একজন অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে, এই সময়টায় তার স্ত্রীর পাশে থাকার কথা, অথচ সে এখানে ফেসে আছে। হয়তো তার অনাগত সন্তান কখনো তার মুখও দেখবে না। এই সব কথাবার্তা শুনে রি কিছুটা করুণা অনুভব করে, কারণ তার নিজেরও একটা মেয়ে রয়েছে, আর সেই মেয়েকে বাঁচানোর জন্যই তো সে এইসব করে যাচ্ছে। এরপর তারা দুজনে মিলে বোমটাকে একটা সিক্রেট জায়গায় নিয়ে আসে। চাইনিজ গ্যাংরা সেখান থেকে একটু দূরেই তাদের সাথে দেখা করার কথা, কিন্তু তার আগে ইউএসএ আর্মি এসে তাদের উপরে হামলা করে বসে, যার ফলে তারা দুজনে স্যারেন্ডার করার জন্য রেডি হয়। কিন্তু হঠাৎ তাদের সামনে একটা বাস এসে যায়। এই বাস চালাচ্ছিল স্পেশাল ফোর্সের মেম্বার কিম। সে মূলত জিপিএস ট্র্যাকারের সাহায্যে ইনচাংকে উদ্ধার করতে এসেছিল। এবার তারা দুজনেই বাসে চড়ে বসলে মিনের সাহায্যে পালাতে থাকে। ইউএসএ সোলজাররাও তাদের পিছু নিয়ে গোলাগুলি করে, কিন্তু রি বরঞ্চ গুলি করে তাদের একটা গাড়িকে উড়িয়ে দেয়। তবে সব কিছুর মধ্যেই হঠাৎ বাইকডু পর্বত থেকে 3 নাম্বার আগ্নেয়ুৎপাত ঘটে। আর যথারীতি এবারও আঘাত হানে এক ভয়ানক মাত্রার ভূমিকম্প। এই ভূমিকম্পে তাদের সামনে থাকা ব্রিজ, রাস্তা সবকিছু ভেঙে গুঁড়ো গুঁড়ো হতে থাকে। এর মধ্যে আবার উপর থেকে একটা লোহার টুকরো এসে বাসের পিছন দিকটা গুড়িয়ে দেয়। তখন তাদের সাথে থাকা বোমটাও বাস থেকে পড়ে যাচ্ছিল। তবে রি আর ইনচাং মিলে সেটাকে কোনোভাবে ধরে রাখে। সবকিছু একেবারে তাসের ঘরের মতন ভাঙতে শুরু করলেও মিন তার ভিতর দিয়ে বাস চালাতে থাকে। অন্যদিকে ইউএসএ আর্মি তাদের গাড়িগুলোকে নিয়ে পুরোপুরি ফেসে যায়। তারা যেই ব্রিজটার উপরে ছিল সেটা ক্রমশ ভেঙে পড়তে শুরু করে। মিন তার সর্বশক্তি দিয়ে গাড়ি চালিয়ে গেলেও সামনে থাকা কিছু গাড়ির জন্য তাদেরকে থেমে যেতে হয়। তবে ভাগ্যক্রমে ব্রিজের সামনের অংশটা তখনও টিকে ছিল, যার ফলে তারা কোনোভাবে বোম নিয়ে বাইরে বেরিয়ে আসে। ওদিকে কোরিয়ান পোর্টেও ভূমিকম্প হওয়ার কারণে সবার মধ্যে প্যানিক ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ সবাই তাড়াহুড়ো করে জাহাজে উঠে পড়তে থাকে। তখন ইউএসএ আর্মিরা কোরিয়ানদেরকে জাহাজে উঠতে না দিয়ে তাদের সরিয়ে দেয়। এই সময় তারা জি ইউং এর সাথেও একই কাজ করে, কিন্তু ক্যাং তখন তাদের কাছ থেকে তাকে বাঁচিয়ে নেয়। এরপর সে তাকে জানায় যে ইনচাং তাকে নিতে আসবে না, কারণ সে এখন নর্থ কোরিয়া অবস্থান করছে। ইউএস আর্মির এমন ব্যবহার দেখে কাং নিজেও জাহাজে ওঠার সিদ্ধান্ত পরিবর্তন করে। তার বদলে সে কোরিয়ানদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এর জন্য সে প্রথমে সেক্রেটারি জিওনকে কন্ট্যাক্ট করে। ক্যাং জানায় তার হিসেবে কিছু গন্ডগোল হয়েছে। 3 নম্বর অগ্নুৎপাত দেখে বোঝা যায় যে বাইকডু পর্বতের চতুর্থ বিস্ফোরণটা ঘটবে 8 নম্বরের মাইনের কাছাকাছি, কিন্তু এর আগে সে ভেবেছিল হয়তো 7 নম্বর মাইনের কাছাকাছি ব্যাপারটা ঘটবে। এই কারণে স্পেশাল ফোর্সের উপর আদেশ ছিল যে তারা যেন 7 নম্বর মাইনে বোমটা রাখে। এখন তার কথা শোনা মাত্রই জিওন কিছু ক্লাসিফাইড ডকুমেন্টস চুরি করে নেয়, কারণ আরো বিস্তারিত অ্যানালাইসিস করার জন্য এই ডকুমেন্টসগুলো তার দরকার। এরপর সে ইউএসএ আর্মির চোখ ফাঁকি দিয়ে পালানোর জন্য রেডি হয়, কিন্তু তারা সেটা টের পেয়ে চারিদিক থেকে তাকে ঘিরে ফেলে। তবে কোরিয়ান প্রেসিডেন্টের পাঠানো স্পেশাল টিম এসে তাকে উদ্ধার করে নেয়। এবার জিওন সরাসরি কাং এর সাথে দেখা করার জন্য রওনা দেয়। সেখানে পৌঁছানোর পর তারা দুজন একসাথে সবকিছু যাচাই করে দেখে। কাং এর সাথে সেখানে ইউংজুও উপস্থিত ছিল। অন্যদিকে ইনচাং এবং রি বোমটাকে নিয়ে চাইনিজদের সাথে দেখা করার জন্য রওনা দেয়। তবে দুজনেই এবার একে অপরের দিকে পিস্তল তাক করে বসে। ইনচাং তখন রিংকে বলে, তুমি এই বোম নিয়ে যাও, এমনিতেও আমার শেষ ইচ্ছা ছিল জিউংকে সেফ রাখা, কিন্তু সে হয়তো এতক্ষণে জাহাজে চড়ে বসেছে, তাই আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। তার কথা শুনে রি প্রথমে পিস্তল নামায়, কিন্তু এরপর সে ইনচাংকে অবাক করে দিয়ে বোমটি তার হাতে তুলে দেয়। এই সিদ্ধান্ত তার মেয়ে ইউনসুকের জীবনকে হুমকিতে ফেলে দেবে, কারণ চাইনিজ গ্যাংরা ইউরেনিয়াম না পেলে তাদের দুজনকে মেরে ফেলতে পারে। কিন্তু সে 2 কোরিয়ার কথা ভেবে নিজের রিস্কটা নেয়। ইনচাং তখন বোম নিয়ে মাইনের কাছাকাছি রওনা দেয়। রি তাকে যাওয়ার আগে পুরো ম্যাপটা এঁকে দেয়, কিন্তু হঠাৎ ইনচাং এর কাছে কল করে বসে প্রফেসর কাং। ওপাশ থেকে জিউং এর কথা বলে উঠলে ইনচাং ভীষণ অবাক হয়ে যায়। জিউং তাকে নর্থ কোরিয়া যাওয়ার কথা জিজ্ঞেস করে। তখন প্রফেসর কাং নিজেকে জেনারেল পরিচয় দিয়ে বলে সেই আসলে তাকে নর্থ কোরিয়া পাঠিয়েছে, কিন্তু এই কথাটা সে জন্য বলে যাতে ইনচাং তাকেই জেনারেল ভেবে অর্ডার মেনে নেয়। তারপর সে তাকে বলে 7 নম্বর মাইনের বদলে তোমাকে 8
8 নম্বর মাইনে বোম সেট করতে হবে। এই কথা শুনে ইনচাং ফোন রেখে দিয়ে গাড়ি ঘুরিয়ে নেয়। অন্যদিকে রি ততক্ষণে একটা গ্রামের কাছে পৌঁছে গিয়েছিল। এই গ্রামে চাইনিজ গ্যাংস্টাররা তার সাথে দেখা করতে আসবে। তবে ভূমিকম্পের কারণে এই জায়গাটা এখন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সে ওখানে একটা মেয়েকে দেখে বুঝতে পারে যে এ হলো তার মেয়ে সুনউক। কিন্তু সুনউক তার সাথে কোনো কথা বলে না, কারণ সে প্রচন্ড ভয়ে তার বাকশক্তি হারিয়ে ফেলেছিল। এরই মধ্যে সেখানে এসে উপস্থিত হয় সেই চাইনিজ গ্যাংস্টারের দল। তাদের লিডার সামনে আসতে রি তাকে বলে ইউরেনিয়াম এখন আর তার কাছে নেই। যদি সে সুনউককে যেতে দেয় তবে রি তাকে ইউরেনিয়াম গুলো নিয়ে এসে দেবে। কিন্তু এই কথা শোনা মাত্রই গ্যাং লিডার তার উপরে গুলি করে বসে। এরপর সে তাকে বরাবরের মতন খতম করার জন্য রেডি হয়। কিন্তু হঠাৎ দূর থেকে ইউএসএ আর্মি এসে তাদের উপরে আক্রমণ চালায়। কারণ ইনফরমেশন অনুসারে তারা ভেবেছিল যে ইউরেনিয়াম গুলো এখনো রির কাছে আছে, আর সেগুলো উদ্ধারের জন্য তারা এখানে এসে হাজির হয়। তবে এই গোলাগুলির মধ্যে ইনচাং ও গাড়ি চালিয়ে সেখানে এসে পড়েছিল। তার গাড়ির পিছনে পারমাণবিক বোমা দেখে ইউএস আর্মি গোলাগুলি থামিয়ে দেয়। তখন চাইনিজ গ্যাংয়ের লিডার তার মুখোমুখি হলে ইনচাং তাকেও বলে যাও, তোমার ইউরেনিয়াম তুমি নিয়ে যাও। কিন্তু লিডার বোমটাকে চেক করতে গিয়ে দেখে সেখানে একটা টাইমার সেট করা। এই টাইমারটাকে দেখে সে ভয়ে পিছিয়ে যায়। তারপর সে বারবার ইনচাংকে টাইমার বন্ধ করতে বলে, কিন্তু পারমাণবিক বোমার ট্রিগার একবার সেট করলে তা বন্ধ করার আর কোনো উপায় নেই। ইউএস আর্মিও যখন দেখে যে অল্প কিছুক্ষণের মধ্যে এই বোমা ফাটবে, তখন তারা দ্রুত সেখান থেকে সটকে পড়ে। আর চাইনিজ গ্যাংরাও কোনো উপায় না দেখে সেখান থেকে পালিয়ে যায়। আর এটাই ছিল ইনচাং এর মাস্টার স্ট্রোক। এবার সে মিনকে বলে রিকে যেন সে হসপিটালে নিয়ে যায়। তারপর সে নিজেই মাইনের ভিতরে গিয়ে বোমটাকে সেট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই নতুন মাইনের লোকেশন কেবল রি জানে, কারণ সে ম্যাপটাকে লিটারালি খেয়ে ফেলেছিল। রি তখন তাকে বলে যে সে একা এই কাজ করতে পারবে না, কারণ এমন গভীর মাইনের ভিতরে গিয়ে সেখানে বোম রেখে আসাটা অনেক চ্যালেঞ্জিং। তখন তার কথায় তারা দুজনেই একসাথে মাইনের উদ্দেশ্যে রওনা দেয়। রি শেষবারের মতো তার মেয়েকে বিদায় জানায়। অন্যদিকে জি ইউং ও ইয়েনচেংকে কল করে সেফলি ফিরে আসার প্রমিস করতে বলে, কারণ সে ইতিমধ্যে জেনে গেছে যে ইনচাং ঠিক কি করতে চলেছে। ফোন কেটে দেওয়ার পরেই হঠাৎ তার ডেলিভারি পেইন শুরু হয়ে যায়। তখন কাং আর জিয়ন তাকে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে আসে। তবে প্রচন্ড ভূমিকম্পে হসপিটালের ছাদও ভেঙে পড়তে থাকে। কিন্তু এই অবস্থাতেই ডাক্তার তার ডেলিভারির ব্যবস্থা করে। এদিকে ইনচাং আর রিং খুব দ্রুত পাহাড়ের কাছে পৌঁছায়। তাদের আশেপাশে তখন প্রচন্ড ভূমিধস হচ্ছিল, আর আগ্নেয়গিরির উপর থেকে বৃষ্টির মতন আগুনের গোলা ঝরছিল। তবে এত সব চ্যালেঞ্জ পার করে তারা ফাইনালি মাইনের কাছে গিয়ে পৌঁছায়। এরপর দুজনে মিলে বোমটাকে মাইনের ভিতরে ঠেলে দিতে থাকে। তবে অনেকখানিক এগোনোর পর হঠাৎ জেনারেটরের পাওয়ার চলে যায়। ভূমিকম্পের ধাক্কায় তারা নিজেরাও দূরে ছিটকে পড়ে। এখন ভিতরে নামার জন্য যেই লিফট রয়েছে সেটাও চালানোর আর উপায় নেই, কারণ এই লিফট জেনারেটরের পাওয়ার দিয়ে চলে। এই অবস্থায় ইনচাং লিফটের রশি কেটে দিয়ে নিচে পড়ার প্ল্যান করে। লিফটের রশিতে সে একটা ছোট্ট এক্সপ্লোসিভও সেট করে ফেলে। এরপর রি তাকে আর একটা রশি নিয়ে আসতে বলে, কারণ লিফট নিচে পড়ে যাওয়ার পর উপরে আসতে আসতে হয়তো বেশি রশির প্রয়োজন হবে। কিন্তু ইনচাং সেই রশি আনতে গেলে রি হঠাৎ লিফটের দরজা বন্ধ করে দেয়। তারপর সে বলে যে তার জীবনের আর বেশি সময় বাকি নেই, কারণ সে এমনিতেও গুলি খেয়ে আহত হয়ে আছে। তাই তার প্ল্যান হলো এই লিফট নিয়ে একাই নিচে পড়া, কারণ এত উপর থেকে নিচে পড়লে হয়তো তাদের কেউই আর ফিরে আসতে পারবে না। ইনচাং তাকে বারবার দরজা খোলার কথা বললেও রি নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। শেষে সে ইনচাংকে প্রমিস করায় যাতে ইনচাং তার মেয়ের খেয়াল রাখে। তারপর সে এক্সপ্লোসিভটিতে আগুন ধরিয়ে দিতে রশিটা কেটে যায়, আর সাথে সাথে লিফটটা প্রচন্ড বেগে নিচে গিয়ে পড়ে। এত উপর থেকে পড়ার কারণে রি আরো বেশি আহত হয়ে পড়ে। এছাড়াও তার গায়ে তো ইতিমধ্যে গুলির আঘাত ছিল। অন্যদিকে ইনচাং আর কোনো উপায় না পেয়ে মাইন থেকে দৌড়ে বেরিয়ে আসে। তারপর সে গাড়ি নিয়ে প্রচন্ড গতিতে পাহাড় থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। এদিকে নিচে পড়ার কিছুক্ষণ পরেই বোমার টাইমারও শেষ হয়ে যায়, আর কাউন্টডাউন শেষ হতে প্রচন্ড এক বিস্ফোরণের সৃষ্টি হয়।
এই বিস্ফোরণে লিটারেলি ধোঁয়া হয়ে উড়ে যায়, কিন্তু তার সাথে মাটির অনেক গভীরে বিস্ফোরণ হওয়ায় মাটির স্তূপের আগ্নেয়গিরির প্রেসার চেম্বারকে বন্ধ করে দেয়, যার ফলে চতুর্থ আগ্নেয় উৎপাত না ঘটায় মারাত্মক এক ভূমিকম্প থেকে 2 কোরিয়ায় রক্ষা পায়, যার কারণে বাকি 3 আগ্নেয় উৎপাতের ফলে ঘটে যাওয়া ভূমিকম্পগুলোও হঠাৎ থেমে যায়। অন্যদিকে ইনচাংও ততক্ষণে নিরাপদে পাহাড় থেকে দূরে সরে আসে। এরপর সে রিকে দেওয়া কথা অনুসারে সুন ইউককে সাথে করে নিয়ে আসে। এখন থেকে সেই হবে তার গার্জিয়ান। এদিকে হসপিটালে থাকা জিইউং ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেয়। আর ভূমিকম্প থেমে যাওয়ার পর প্রফেসর কাংও বুঝতে পারে যে আর কোনো বিপদ নেই। ঠিক এভাবেই 2 কোরিয়া ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। এরপর আরো কয়েক মাস পার হয়ে যায়। ততদিন উভয় কোরিয়ায় নিজেদের মধ্যে সব শত্রু ভুলে একত্রে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি পোষানোর চেষ্টা করতে থাকে। 2 পক্ষই তাদের শহরগুলোকে রিবিল করার কাজে লেগে পড়েছিল। আর অন্যদিকে ইনচাংও স্পেশাল ফোর্স থেকে ছুটি পেয়ে যায়। তার ছোট্ট ছেলেটিও ততদিনে বড় হয়ে উঠেছে। এভাবেই সুন ইউক, জিন ইয়াং এবং ছোট্ট ছেলেকে নিয়ে সে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আর ফাইনালি এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়।